শুধু এটা জিজ্ঞেস করলো, কেমন মজা করলাম। আব্বু আম্মু আমার দুজনই বেস্ট ফ্রেন্ড, তাই সব কিছু জানতে চাই। লাঞ্চের টাইমে আম্মু কল দিয়েছিল আমি বাসায় আসবো কিনা তা জানার জন্য, তাই এত লেট করে বাসায় আসার পরেও কিছু বললো না। বাসার ভেতরে ঢুকে সরাসরি আমার রুমে চলে আসি। রুমে এসে ড্রেসগুলো চেঞ্জ করে নিই, তারপরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে খাটে শুতেই নেহা আসলো আমার রুমে। ও রুমে আসতেই, কি কিছু বলবি নাকি? কিছু লাগবে? ভাইয়া আমার কিছু টাকা লাগবে। এটা এভাবে বলার কি আছে, বললেই হতো এত লাগবে, কালকে সকালে নিয়ে নিস। এটা বলতে নেহা হাসি মুখে এখান থেকে চলে গেল। আমি জানি নেহা খারাপ কিছু করার জন্য টাকা নেবে না, তাই কখনো টাকা চাইলে না করি না। একটা মাত্র বোন বলে কথা। নেহা আম্মু আব্বুকে যতটা কথা শেয়ার না করে তার চেয়ে আমার সাথে বেশি শেয়ার করে, কারণ ও জানে ও কষ্ট পেলে আমি কতটা কষ্ট পাই। ভাই বোনের সম্পর্ক এমনই হয়ে থাকে। আমার আর একা একা শুয়ে থাকতে ভালো লাগছে না। রুম থেকে বেরিয়ে আম্মু আব্বুর কাছে চলে আসি গল্প করার জন্য। ওদের সাথে বসে গল্প করা, আড্ডা দেওয়ার মজাই আলাদা। যারা বাবা মাকে প্রচুর ভালোবাসে তারা এটা জানেন। ডিনারের টাইম হলে আম্মু আমাদের খাবারের ব্যবস্থা করে চলে যায়, আর আমি নেহাকে ডাকতে রুমে চলে আসি। ওকে নিয়ে খাবারের টেবিলে এসে সবাই একসাথে ডিনার করি। আমার খাওয়া শেষ হলে আমি রুমে চলে আসি। কালকে তাড়াতাড়ি উঠতে হবে। ফোন টিপাটিপি না করে খাটে শরীরটা হেলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ি। প্রতিদিনের মতো আজকেও আম্মু অনেক বকাবকি করে ঘুম থেকে তোলে। আমি উঠে দেখলাম আর বেশি টাইম নেই, তাই তাড়াতাড়ি খাট থেকে নেমে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিই। রেডি হয়ে নিচে এসে দেখি আব্বু আর নেহা বসে বসে নাস্তা করছে। আমিও বসে যাই নাস্তা করতে। অনেক তাড়াহুড়ো করে নাস্তাটা শেষ করে নিই। নাস্তা করা শেষ হলে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠতেই মনে পড়ে গেল নেহার টাকাটা দেওয়া হলো না। তাই আমি গাড়ি থেকে বের হয়ে বাসার ভেতরে এসে নেহাকে ডাক দিলাম আমার কাছে। আমার ডাক শুনে নেহা আমার কাছে ছুটে আসে। ভাইয়া আমাকে ডাকছিলে, আর তুমি না অফিসে যাবে বলে বাসা থেকে বেরিয়ে পড়েছিলে। ডাকছিলাম। আমি পকেট থেকে মানি ব্যাগটা বের করে 2000 টাকা ওর হাতে দিয়ে বলি, কালকে রাতে যে আমার কাছে টাকা চেয়েছিলি সেই টাকাটা দিতে ভুলে গিয়েছিলাম। কিন্তু আমার তো এতগুলো টাকার প্রয়োজন নেই। আরে রেখে দে, এখন না লাগুক, পরে তো লাগবে। এটা বলে বেরিয়ে পড়ি। গাড়িতে উঠে ড্রাইভ করে অফিসে চলে আসলাম। কিন্তু কি করার, আজকেও কিছুটা লেট হয়ে গেল। জানি না আজকে স্যার আমাকে কি বলবেন। কালকে এমনিতেই কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলেছিল। আজকে আবার অফিসে এসে নতুন ম্যাডাম আসবে। আমি এইসব ভাবতে ভাবতে অফিসের ভেতরে চলে আসলাম। অফিসের ভেতরে এসে আমার কেবিনে এসে বসে পড়ি। আমি চেয়ারে বসতে না বসতেই পিয়ন চলে আসলো আমার কাছে এসে, স্যার, আজকেও আপনি লেট করে অফিসে আসলেন। ম্যাডাম তো অফিসে এসে সবার সাথে পরিচিত হলেন। এই অফিসে একমাত্র আপনি লেট করে আসেন, অন্য সবাই ঠিক টাইমে আসে। এটা অফিসের নিয়ম। আর ঠিক টাইম অফিসে না আসলে তার বেতন থেকে মাইনে কেটে নেওয়া হয়, আর প্রতিদিন করলে অফিস থেকে বের করে দেই। কিন্তু স্যার আপনাকে কিছুই বলেন না। এখন ওনার মেয়ে এসেছে, জানে না সে আবার কেমন হয়। আরে এত কথা না বলে কিসের জন্য এসেছেন এটা বলেন। আর আমাকে অফিস থেকে বের করে দিলে প্রবলেম নেই, আমি চলে যেতে পারবো। স্যার আপনাকে ডাকছেন তার রুমে এখনই। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। এটা বলতে পিয়ন আমার কাছ থেকে চলে যায়। আমি কিছু ফাইল রেডি করে রেখেছিলাম, সেইগুলো নিয়ে তার রুমের কাছে চলে আসলাম। আমি দরজার কাছে এসে অনুমতি চাইলাম ভেতরে আসার জন্য। স্যার আমাকে ভেতরে আসতে বলেন। আমি এখনও ম্যাডামের দিকে তাকাইনি। আমি এসে চেয়ারে বসে সামনে তাকিয়ে অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ আমাদের অফিসের ম্যাডাম অন্য কেউ না, আদিরা। আর আদিরাকে এটা তো আপনার জানেন। আপনি এখানে? কেন, অন্য কেহর থাকার কথা নাকি? না, তা না, আমি ভাবতে পারিনি আসলে আপনি আমাদের ম্যাডাম, তাই। কিন্তু এটাই ভাবতে হবে। আর আপনি জানতেন না আজকে আমি অফিসে আসব? স্যার আমাকে কিছু বলেছিলেন। তারপরেও এত লেট করে অফিসে আসলেন কেন? আপনি এই অফিসের রুলসগুলো জানতেন না? আবার অফিসে আসতে যে লেট হয় এটা স্যার জানেন। সেটা এখন আর হবে না, কারণ এই অফিসের সবকিছুর দায়িত্ব সবকিছু আমার। এখন থেকে এইগুলো একদম চলবে না, বলে দিলাম। আদিবা, ওকে কিছু বলিস না, ছেলেটা অনেক ভালো, তেমনই কাজও অনেক ভালো। আব্বু, তুমি থামো তো,
সবাই সবকিছু মেনে চলবে আর একজন চলবে না, এটা তো হতে পারে না। এই অফিসে জব করতে হলে সবকিছু রুলস মেনে চলতে হবে। আচ্ছা, আমি কালকে থেকে ঠিক টাইমে আসার চেষ্টা করব। মনে থাকে যেন, তা না হলে আমাদের অফিস থেকে আপনাকে বাদ দিতে বাধ্য হব, বলে দিলাম। আচ্ছা, আমরা এখন এগুলো নিয়ে কথা না বলি, যার জন্য ডেকেছি সেটা বলি। আদিবা, তোর কোনো হেল্পের প্রয়োজন হলে আসিফকে বলিস। তা আমার প্রয়োজন হবে না, আমার কাজ আমি করে নিতে পারবো। তোমার মতো অন্যের কাছে আমাকে হেল্প নিতে হবে না। আচ্ছা, না নিতে হলে ভালো। এখন যদি আমার ফাইলগুলো দেখতেন, আমি এখান থেকে চলে যেতে পারতাম। আমার অনেক কাজ পড়ে আছে। আপনি ফাইলগুলো রেখে যান, আমি পরে দেখে নেব। আমি আর কিছু বললাম না। আমি ফাইলগুলো রেখে দিয়ে স্যার আর ম্যাডামকে বলে তাদের রুম থেকে বেরিয়ে আসলাম। আমি আমার স্থানে এসে বসে পড়লাম। আমি মেয়েটাকে অনেক ভালো মনে করেছিলাম। ভাবিনি এই মেয়ে এমনটা হতে পারে। অফিসের বাইরে একরকম আর অফিসের ভেতরে অন্যরকম। ফাজিল, দুষ্টু, সব কিছুতে এক্সপার্ট। এইভাবে আমার সাথে ব্যবহার করে। ওই দিন ওইভাবে আমার সাথে ধাক্কা খেয়েছিল, সেই দিনও এভাবে ব্যবহার করেনি। আজকে যতটা করেছে। আমি কাজ না করে চুপচাপ চেয়ারে বসে থাকলাম। আগে কখনো আমার সাথে এমন করে কথা বলেনি। আমি বসে আছি, দেখলাম স্যার আসছেন আমার কাছে। আমি তাকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ি। স্যার আমার কাছে এসে বসলেন। আসিফ, দাঁড়াতে হবে না, তুমি বসে পড়ো। না স্যার, আমি এইভাবে ঠিক আছি। কিছু বলবেন আমাকে? ডাক দিলেও তো হতো, আমি চলে যেতাম। আমি ওখানে বসে কথাগুলো বলতে চাইনি। তুমি আদিবার কথাতে কিছু মনে করো না। আজকে তোমার সাথে এমন ব্যবহার করে বসবে বলে ভাবতে পারিনি। আমি ওর উপরে কোনো কথাই বলতে পারি না। ওর মা মারা গেছে অনেক বছর হবে, এটা তোমাকে বলেছিলাম। তারপর থেকে ওকে কিছু বলতে পারি না। ওর যা ভালো মনে হয় আমাকে তাই শুনতে হয়। আমি ওকে কষ্ট দিতে চাইনি, তাই তখন কিছু বলতে পারিনি। ওকে ওর হয়ে ক্ষমা চেয়ে নিলাম। আরে স্যার, আপনি এটা কী করছেন? আমি কিছু মনে করিনি। আর ম্যাডামের হয়ে আপনি কেন ক্ষমা চাইতে যাবেন? আচ্ছা, এখন এইসব নিয়ে আর কথা না বলি। তোমাকে এখন যেতে হবে। ওর কথায় তুমি কিছু মনে করো না। আর কখনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে। আবার পরে দেখা হবে। এটা বলে স্যার চলে যায় অফিস থেকে। আমি আর ওই সব নিয়ে না ভেবে আমার কাজ করতে লাগলাম। আমি কাজ করছিলাম, তখনই রিমি আসলো। আমার কাছে কিছু ফাইল নিয়ে আমাকে সলভ করে দিতে বলে। আমি রিমিকে রেখে যেতে বলি, আমি পরে করে দেব। এটা বলতেই রিমি আজকে আমাকে জোর করলো না। ফাইলগুলো আমার কাছে রেখে চলে গেল। কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেল, তাই আমি অফিস থেকে বের হয়ে যাব। তখনই দেখলাম রিমি আজকে আমাকে জোর করলো না, ফাইলগুলো আমার কাছে রেখে চলে গেল। কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেল, তো তাই আমি অফিস থেকে বের হয়ে যাব। তখনই দেখলাম আজিরা ম্যাডাম অফিস থেকে বের হচ্ছেন। এটা দেখে আমি আমার স্থানে চলে আসতে যাব, তখনই পেছন থেকে এ কি আসিফ সাহেব, আপনি আবার অফিসে যাচ্ছেন কেন? লাঞ্চ করবেন না? আমি ম্যাডামের কথা শুনে সামনে তাকিয়ে, না ম্যাডাম, আমি লাঞ্চ করতে এখন যাব না, একটু পরে যাব। আপনি কোথাও যাচ্ছেন বুঝি? সেখানেই যান। আমি কোথাও যাচ্ছি না, লাঞ্চ করতেই যাচ্ছি। আর আমাকে দেখে যে আপনার এই স্থানে চলে যাচ্ছেন, আমি এটা ভালো করেই বুঝতে পারছি। আমাকে বোকা ভাবলে এটা ভুল ভাববেন। আচ্ছা, এটা আমার ব্যাপার। আমি লাঞ্চ করি না করি আপনি আমাকে নিয়ে এত কথা কেন বলছেন? আপনারটা আপনি চিন্তা করুন না। আপনার অফিসে কাজ করি বলে এটা ভাববেন না যে আপনি যা বলবেন আমাকে তাই শুনতে হবে। আমি আর ম্যাডামকে কিছু না বলতে দিয়ে অফিস থেকে বেরিয়ে আসি। অফিস থেকে বের হওয়ার টাইমে একবার পিছনে তাকিয়ে দেখেছিল আদিরা ম্যাডাম আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি অফিস থেকে বেরিয়ে এসে অফিসের কাছে একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে লাঞ্চ করার জন্য হাঁটতে লাগলাম সেখানে যাওয়ার জন্য। সেখানে এসে দুপুরে লাঞ্চ করে খাবারের বিল দিয়ে আবার একা হাঁটতে হাঁটতে অফিসে চলে আসলাম। অফিসের ভেতরে এসে আমার স্থানে এসে কাজ করতে লাগলাম। আমার ফাইলগুলো কমপ্লিট করার পরে রিমি যে ফাইলগুলো দিয়েছিল আমাকে, সেগুলো চেক করতে লাগলাম। সেগুলো কমপ্লিট করে ফাইলগুলো নিয়ে রিমির কাছে আসলাম। আমার কাজের চাপ কম আছে বলে, না হলে পিয়নকে দিয়েই পাঠিয়ে দিতাম। আমি রিমির কাছে এসে দেখি ও কী যেন করছে। আমি ওর কাছে দাঁড়াতে আমাকে দেখে চেয়ারে বসতে বলে। আমি ওর কথা মতো চেয়ারে বসে পড়ি। আমি চেয়ারে বসতেই, তুমি কষ্ট করে এখানে আসতে গেলে কেন? আমাকে ডাক দিলে আমি চলে যেতাম। না প্রবলেম নেই, আমার হাতে তেমন কোনো কাজ নেই, তাই আমি নিজে চলে আসলাম। ও তাহলে ঠিক আছে। আমার ফাইলগুলো কি দেখেছিলে একটু? সেগুলো নিয়েই আমি এখানে এসেছি।
আমি ফাইলগুলো রিমিকে দিয়ে দিই। ওর সাথে কিছুক্ষণ গল্প করে আমি আমার স্থানে চলে আসলাম। আমি চেয়ারে বসে আছি। কিছুক্ষণ পরে পিয়ন এসে বলে আমাকে নাকি ম্যাডাম ডাকছেন। আমি তাকে কিছু না বলে উঠে ম্যাডামের রুমের কাছে দাঁড়িয়ে ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলাম। ম্যাডাম ভেতরে যেতে বললে আমি ভেতরে চলে আসলাম। আমি ভেতরে আসলে ম্যাডাম বসতে বলে। আমি চেয়ারে না বসে, না আমাকে চেয়ারে বসতে হবে না, কিসের জন্য ডাকছেন সেটা বলেন। আমি বসতে বলেছি, বসবে, এত কথা কেন? আমি আর কিছু না বলে চেয়ারে বসে পড়ি, কারণ এখানে আমার কোনো জোর খাটবে না, কারণ অফিস না আমার। এখানে তো তাদের হুকুম শর্মার জন্য রাখা হয়েছে। চাকরির বিপরীত শব্দার্থ তো চাকর, মাঝে মাঝে ভুলেই যায়। কি ভাবছেন আসিফ সাহেব? আমি ম্যাডামের কথা শুনে কল্পনা থেকে বাস্তবে ফিরে আসলাম। না ম্যাডাম, কিছু না, বলেন আপনি। আমি এই কথা বলতে ম্যাডাম আমার সামনে কিছু ফাইল রাখলেন আর বললেন এইগুলো করে রাখতে। আমি ফাইলগুলো নিয়ে চেক করতে লাগলাম। কিসের ফাইল এগুলো? চেক করে দেখি এগুলো আমার কাজ না। তাই ম্যাডাম, আমাকে এই ফাইলগুলো কেন দিচ্ছেন? আমার তো এই ফাইলের কোনো কাজ নেই, এগুলো তো অন্যদের কাজ। আমি জানি আপনার এখন কোনো কাজ নেই, তাই আপনি এইগুলো করবেন। প্রবলেম কি? দেখেন ম্যাডাম, আমি আমার কাজের বাইরে অন্যের কাজ করতে পারবো না। আমি করতে যখন বলেছি তখন করতে হবে, আর এখানে কোনো কাজ না শোনার জন্য রাখা হয়নি। ওকে ম্যাডাম, আমি নিয়ে যাচ্ছি। আর অফিসে গল্প করার স্থান না, এখানে কাজের জন্য রাখা হয়েছে, গল্প করার জন্য না। এখন আপনি যেতে পারেন। আমি কিছু না বলে চুপচাপ ফাইলগুলো নিয়ে ম্যাডামের রুম থেকে বেরিয়ে আসলাম। আমি আমার স্থানে এসে চেয়ারে বসে পড়ি। এইভাবে মানুষ মানুষের সাথে করে, একটু ভদ্রভাবে বললেই তো হয়। আমি এখন বুঝতে পারছি রিমিকে এই ফাইলগুলো রেডি করে দিয়েছিলাম আর ওর সাথে গল্প করছিলাম বলেই এমনটা করেছে। এই নিয়ে আমার পেছনে লেগেছে কেন আমি বুঝতে পারছি না। আমি কোন জন্মের শত্রু ছিলাম সেটাও বুঝতে পারছি না। আজকের দিনটা অনেক খারাপ গেল। রাতে অফিস থেকে ছুটি হলে অফিস থেকে বের হয়ে গাড়ি দিয়ে আজকে সরাসরি বাসায় চলে আসলাম। দরজার কাছে এসে কলিং বেল বাজাতে আম্মু দরজা খুলে দিতেই বাসার ভেতরে এসে আমার রুমে চলে আসি। অফিসের ব্যাগটা রেখে দিয়ে খাটে শুয়ে পড়ি। আগে প্রতিদিন ফ্রেশ হয়ে নিতাম, কিন্তু আজকে আমার সাথে যা হয়েছে তা আর নিতে পারছি না, তাই এভাবে শুয়ে পড়ি। অনেকক্ষণ আমি এইভাবে শুয়ে আছি। কখন যে আম্মু এসে আমার পাশে খাড়া হইলেন বুঝতেই পারিনি। আফিফ, তুই এভাবে শুয়ে আছিস কেন? আজকে অফিস থেকে এসে ফ্রেশ হলি না? শরীর খারাপ করলো নাকি? না আম্মু, তেমন কিছু না, এমনি শুয়ে আছি, এখনই ফ্রেশ হচ্ছি। এটা বলে আমি শোয়া থাকা থেকে উঠে বসি। আচ্ছা, আমি ডিনার ব্যবস্থা করছি, রাত অনেক হয়েছে, তুই ফ্রেশ হয়ে নে। এটা বলে আম্মু আমার রুম থেকে চলে যায়। আমিও উঠে ওয়াশরুমে চলে আসলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই নেহা আমাকে ডাকতে আসলো ডিনার করতে। আমি আসছি বলতে ও বলে ওর সাথে নাকি যেতে হবে। আমিও কিছু না বলে নেহার সাথে টেবিলে চলে আসলাম। সবাই বসলে আম্মু আমাদের খাবার দেয়। আজকে আমার পছন্দের অনেক খাবার রান্না করেছে আম্মু। অনেক খাওয়া দাওয়া করলাম আমি। খাওয়া শেষ হলে আমি উঠে পড়ি আর বলি কালকে যেন আমাকে তাড়াতাড়ি একটু ডেকে দেয়। এটা বলে আমি ওখান থেকে আমার রুমে চলে আসি। কিছু ভালো লাগছে না বলে খাটে শুয়ে শরীরটা হিলিয়ে দিই। কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকালে আমার কথা মতো আম্মু একটু তাড়াতাড়ি ঘুম থেকে জাগিয়ে দেয়। আমি আজকে কোনো মোড়ামুড়ি না করে উঠে পড়ি। আমাকে উঠিয়ে আম্মু চলে গেল। আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে অফিসের ব্যাগটা গুছিয়ে নাস্তা করতে চলে আসলাম। নাস্তা করে আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে পড়ি অফিসের উদ্দেশ্যে। আমি এই অফিসে জব নেওয়ার পর থেকে আজকেই মনে হয় প্রথম ঠিক টাইমে অফিসে আসলাম। সবাই আমাকে দেখে ভূত দেখার মতো করলো, করবেও না পা কেন, আমি তো এই টাইমে কখনো অফিসে আসিনি। অনেকে আমার প্রশ্ন করলো আমি ঠিক আছি কিনা। আমি কোনো উত্তর না দিয়ে একটা হাসি দিয়ে আমার স্থানে চলে আসলাম। আমি চেয়ারে বসতেই আজকেও পিয়ন এসে আমাকে বলে ম্যাডাম ডাকছে। আমাকে আবার আজকে কেন ডাকছে? আমি এইসব ভাবতে ভাবতে ম্যাডামের রুমের কাছে চলে আসি। রুমের কাছে দাঁড়াতে ম্যাডাম আমাকে ভেতরে আসতে বলে। আমিও তার কথার মতো ভেতরে আসলাম। আমাকে বসতে বলে। আজকে আমি আর কিছু না বলে চেয়ারে বসে পড়ি। আমি বসার পরে ম্যাডাম যা বললেন। আসিফ সাহেব, ধন্যবাদ আজকে ঠিক টাইমে অফিসে আসার জন্য। আমি এটাই চেয়েছিলাম। না, আমাকে ধন্যবাদ দিতে হবে না। আমি শিওর বলতে পারছি না আমি ঠিক টাইমে অফিসে আসতে পারবো এটা। আচ্ছা, আপনাকে এই বিষয় নিয়ে এখন কিছু বলছি না। আমি কালকে যে ফাইলগুলো দিয়েছিলাম সেগুলো কি হয়েছে? কি বলেন আপনি?
ওইগুলো আমার কাজ না। তারপরেও আমাকে কি রোবট মনে হয় যে বলেই সব কিছুর সাথে সাথে হয়ে যাবে? আমি শুধু জানতে চেয়েছি, এত কিছু বলতে বলিনি। আজকের ভেতরে সবগুলো ফাইল দেওয়ার চেষ্টা করবেন। এখন যান তাহলে এখান থেকে। চেষ্টা করব, কিন্তু এরপরে এইসব আমাকে দেবেন না। আমি করে দিতে পারবো না। আর আমাকে ভালো না লাগলে অফিস থেকে বাদ দিয়ে দেন, আমার কোনো প্রবলেম নেই এই অফিস থেকে চলে যেতে। নিজের মেধা যখন আছে, অন্য কোথাও ঠিক জব নিয়ে নিতে পারবো। এটা বলে চেয়ার থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসি আমি আমার স্থানে এসে কালকে এই ফাইলগুলো দেখতে লাগলাম। এগুলো ফাইল কিভাবে কি করব বুঝতেই পারছি না। তার উপরে এই কাজের উপরে আমার তেমন অভিজ্ঞতাও নেই, তারপরেও দেখতে লাগলাম। অনেকটা দেখে ফেলেছি। লাঞ্চের টাইম হলে রিমি আমার কাছে এসে জিজ্ঞেস করে এখনো কাজ করছি কেন। লাঞ্চের টাইমটা অনেক আগেই হয়েছে। অনেক কাজ রয়েছে গো, মনে হয় না আজকে ঠিক সময় লাঞ্চ করতে পারবো। কাজ পরে করা যাবে, খাওয়া দাওয়ার ঠিক সময় না করলে প্রবলেম হবে। এটা বলে রিমি আমাকে অনেক জোর করতে লাগলো। আমার ভালো লাগছিল না, তাই ওর সাথে অফিস থেকে বেরিয়ে আসলাম লাঞ্চ করার জন্য। দুজনে অফিসের বাইরে এসে একটা রেস্টুরেন্টে বসে লাঞ্চ করে আবার অফিসে চলে আসলাম। অফিসে আসার পরে রিমিও স্থানে চলে যায়, আমি আমার স্থানে চলে আসি। ফাইলগুলো ঘোচাতে ঘোচাতে বিকাল হয়ে গেল। আমি ফাইলগুলো ম্যাডামকে দিতে আসলাম। অনুমতি নিয়ে রুমে এসে ফাইলগুলো তার হাতে দিয়ে দিই। ম্যাডাম, ফাইলগুলো দেওয়া হয়েছে, এখন তাহলে আমি এখান থেকে যাই? ম্যাডাম আমাকে যেতে বললে আমি চলে আসলাম আমার স্থানে। জানি না ফাইলগুলোতে ভুল আছে কিনা, যদি থাকে আমার খবর আছে নিশ্চিত। আমি চুপচাপ বসে আছি একটু, কিন্তু কে থাকতে দেবে একটু চুপচাপ? তার ভিতরে পিয়ন এসে বলে আমাকে নাকি আবার ম্যাডাম ডাকছেন। আবার ডাকছেন কেন ম্যাডাম? আমি জানি না স্যার, ম্যাডাম আমাকে বললেন আপনাকে ডেকে আনতে। আচ্ছা আপনি যান, আমি যাচ্ছি। এখনই আমার মনে হয় এই অফিসের বেশি দিন জব করা হবে না, যা শুরু করে দিয়েছে ম্যাডাম আমার সাথে। ম্যাডাম আসতে পারি? আসেন আসিফ সাহেব। ম্যাডাম আমাকে ডাকছিলেন কেন? আমি ম্যাডামকে এই কথাগুলো বলতেই আমাকে যে ফাইলগুলো দেখতে দিয়েছিল সেই ফাইলগুলো আমার সামনে রাখলেন। এইগুলো আমার সামনে রাখলেন কেন আপনি? আমি তো এই ফাইলগুলো সব দেখে দিয়েছি। কি দেখছো এখনো? অনেক ভুল রয়েছে। আপনি নাকি এই অফিসের এক্সট্রা একজন দক্ষ মানুষ, সবকিছুতে নাকি আমার আব্বুকে হেল্প করেছেন। তার নমুনা কি এই প্রথম ফাইলেই অনেক ভুল রয়েছে। আমার তার কথা শুনে অনেক খারাপ লাগলো। কি পরিমাণ যে খারাপ লেগেছে তা বলে বোঝাতে পারবো না। আমি ম্যাডামের কথার কোনো জবাব না দিয়ে ফাইলগুলো দেখতে লাগলাম, কিন্তু কোথাও কোনো ভুল নেই, শুধু একটা ফাইল ছাড়া, যেটা ম্যাডাম প্রথম দেখেছে সেটা ছাড়া। আমি ম্যাডামকে ফাইলগুলো দেখতে বললাম, সে দেখে বলে ঠিক আছে। সে এর পরে যেগুলো দেখলেন। সরি, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম প্রথমটা ভুল বলে সবগুলোতেই ভুল রয়েছে। না ঠিক আছে, এখন তাহলে আমি যাই। কফি আনে, সেটা খেয়ে যান। ধন্যবাদ ম্যাডাম, লাগবে না, আমি এখন যাই। আমি ম্যাডামের রুম থেকে বের হয়ে আমার স্থানে এসে মন খারাপ করে বসে থাকলাম। আমি ফোনটা বের করে সিয়ামকে কল দিলাম। আজকে রাতে আমার সাথে দেখা করতে পারবে কিনা একটু তা জানাচ্ছিল। সিয়াম বলে আমার অফিস ছুটি হলে ওকে একটু কল দিতে, ও চলে আসবে। আমি ফোনটা রেখে চুপচাপ বসেই থাকলাম। অফিস ছুটি হলে আমি অফিস থেকে বের হয়ে সিয়ামকে কল দিয়ে একটা স্থানের নাম বলে সেখানে আসতে বললাম। আমি ওকে এটা বলে ওকে এখানে আসতে বলেছি, আমিও সেখানে যেতে লাগলাম। আমি এসে সেখানে দাঁড়িয়ে থাকলাম গাড়ি থেকে বের হয়ে। সিয়ামও চলে আসলো সেখানে। সিয়াম ওর নিজের গাড়ি নিয়ে এসেছে। ওর ফ্যামিলি অনেক ধনী। ওর আব্বু বেশি টাইম বাইরেই থাকে বিজনেসের জন্য। এখানেও অনেকগুলো বিজনেস রয়েছে। ও অনেকবার বলেছিল ওদের অফিসে জব করতে। আমি বন্ধুর মাঝে এসব আনতে চাই না, তাহলে অনেক প্রবলেম হতে পারে। ফ্রেন্ডের মাঝে আমি চাইনি কখন এটা হোক। সিয়াম গাড়ি থেকে বের হয়ে আমার পাশে এসে দাঁড়ালো। তারপর আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোকে অন্যরকম লাগছে কেন আজকে? না এমন কিছু না। দেখ আফিফ, কথা ঘোরাবি না, একদম বলে দিলাম। যা হয়েছে আমাকে বল। তারপর আমি সিয়ামকে সব বললাম। এই 2 দিন আমার সাথে যা যা হয়েছে সিয়াম সেটা শুনে তো অনেক ক্ষেপে যায়। বলে, কি হয়ে গেছে যে এমনটা করবে? আমি ওই কোম্পানির সাথে কথা বলবো। না দোস্ত, তোর এটা করতে হবে না। তাহলে তুই এই জবটা ছেড়ে দিবি। কালকে আমি যে তোকে ম্যানেজার পোস্টের কথা বলেছিলাম না আমাদের একটা কোম্পানির, সেখানে জয়েন করবি কালকে থেকে। আমিও ভাবছি জবটা ছেড়ে দেব। স্যার যতদিন ছিল ভালো ছিল, কিন্তু তার মেয়েটা একদম ঠিক না। কিন্তু আমি তোদের অফিসে জব নিতে পারবো না। অন্য কোনো কোম্পানিতে নিয়োগ আছে কিনা সেটা বলিস।
সিয়াম কিছু বলতে যাবে তখনই আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা বের করে দেখলাম আব্বু কল দিয়েছেন। আমি সাথে সাথে কলটা রিসিভ করতেই আম্মু জিজ্ঞেস করলেন আমি এখনো কই। আমি আসতেছি একটু পরেই, সিয়ামের সাথে আছি এখন। এটা বলতেই আম্মু আমাকে আর কিছু না বলে রেখে দেয়। আম্মু কল রাখার পরে সিয়াম আমাকে বলল আজকে ওদের বাসায় যেতে, আজকে রাতে। আমি না করে দিই। ওর সাথে ওখান থেকে একটা রেস্টুরেন্টে এসে দুজনে কিছু খাবার খেয়ে ওর বাসায় চলে যায় আর আমি আমার বাসায় চলে আসি। আম্মু দরজা খোলার পরে আজকে আমি ডিনার করব না এটা বলে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে জবটা